নমস্কার, আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম অরুণাচল প্রদেশ বেড়াতে। প্রত্যেকবারের মতো এই ভিডিওটাও আমি লেটেই পোস্ট করছি। অরুণাচল প্রদেশ ঘুরতে যাওয়া এবং ওখানে আমরা কোথায় কোথায় থেকেছি, খেয়েছি, ঘুরেছি এবং তারপর ফিরে আসা পর্যন্ত আমি প্রত্যেক দিনের আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। আজ হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ যাওয়ার প্রথম দিন। যেদিন আমরা বেরোবো তার আগের দিন সন্ধেবেলায় আমরা সব রকম প্যাকিং করে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমরা এখন দুর্গাপুর রোড, দুর্গাপুর রোড নয়, এখন জিটি রোড থেকে নেমে পানাগড় বাইপাস ধরে পানাগড়ের মধ্যে দিয়ে যাবো, দিয়ে ওদিকে NH-34 উঠবো গিয়ে। ডান দিকে কলকাতা ডান দিকে দেখাচ্ছে না, বুধ ডান দিকে যাই। আমরা দার্জিলিং রোড দেখাচ্ছে 514 কিলোমিটার। আমরা এখন যাব শিলিগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ। প্রথম সূর্যোদয়ের দিন আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম সূর্যোদয় যেখানে দেখা যায়, আপনাদের দেখাবো ভিডিওতে। আমরা এই জিটি রোড থেকে বাইপাস ধরে আমাদেরকে ধরলাম, পানাগড় হয়ে যাচ্ছে। 650 মিটার গিয়ে ডান দিকে। ঠিক আছে, 650 সামনে এটাই তো নাকি? তাই এটা এইটুকু 650 আর একটু সামনে যেতে হবে। আরেকটা সিঙ্গল আছে, এবার তারপরে কি হবে? আরেকটা সিঙ্গল আছে, সিগন্যাল দেয় না তো। পানাগড় থেকে আমরা জিটি রোডটা ছেড়ে দিলাম, দিয়ে পানাগড় থেকে ডান দিকে ওই পানাগড় দার্জিলিং রোড, দার্জিলিং দেখাচ্ছে 515 কিলোমিটার। আমরা ওই রাস্তায় ধরবো, শিলিগুড়ি হয়ে যাব। দেখা যাক শিলিগুড়ি কতক্ষণে পৌঁছাই। আমরা আজ সকাল কটায়, 8:30 না 9টার দিকে বেরোবো, 8:30টায় বেরিয়েছি। আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশ। কতটা যাওয়া যায়, কখন পৌঁছাই ইটানগর দেখি। ওই তো মোরগ্রাম, এইটা মোরগ্রামে যাচ্ছে তো রে, এত দূর 100 কত 50 কিলোমিটার। মোরগ্রাম মানে কোথায় পড়ছে? মুর্শিদাবাদ। মোরগ্রাম 150 কিলোমিটার এখান থেকে। আমরা এখন জিটি রোড ছেড়ে এই পানাগড় থেকে বোলপুর ইলামবাজার এই রোডটা ধরেছি, ধরে এটা সোজা গিয়ে একদম মোরগ্রামের কাছে NH-34 উঠছে, যেটা সোজা শিলিগুড়ি চলে যাচ্ছে আমাদিকে। ওই রোডটাই ধরবো, দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাই। কি অবস্থা, আমরা শিলিগুড়ি যাবো মেন রোড ছেড়ে কি রোডে ঢুকে পড়েছি। এটাই নাকি দার্জিলিং রোড, এখান থেকে সোজা দার্জিলিং যাচ্ছে। তবে যারা এতে আসবেন কোনোদিন পানাগড়ের উপর দিয়ে যাবেন না, শিলিগুড়ি গেলে সোজা NH-34টা যত তাড়াতাড়ি সম্ভব গৌরাঙ্গ সেতু হয়ে কৃষ্ণনগর হয়ে ওটা দিয়েই ধরার সুবিধে। যত তাড়াতাড়ি NH-এ উঠবেন তত তাড়াতাড়ি আপনি পৌঁছতে পারবেন। বাজারের মধ্যে ঢুকে পড়েছি। আমরা এখন চলেছি মোরগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে মোরগ্রাম এখনো প্রায় 80 কিলোমিটার মতন। রাস্তার ভিউ খুবই সুন্দর। ওদিকে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন চলেছি ফারাক্কার দিকে। টিসাকো হয়ে আমরা একটা রাস্তা ধরে আসছিলাম গুগল ম্যাপ দেখে। সবসময় গুগল ম্যাপের কথা ভরসা করা যায় না, এটা আজকে অভিজ্ঞতা হলো।
যে গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছিল সোজা যেতে, আবার ওখানে একটা মিষ্টির দোকান অনেকক্ষণ বাদে দেখতে পেলাম। আর একটা আবার এদিকে দেখি আমাদের হুগলি জেলার মধ্যেও বা বর্ধমান ওইদিকে যেমন মোড়ে মোড়ে মিষ্টির দোকান, এখানে কিন্তু মিষ্টির দোকান নেই, খুব কম। যে একটা মিষ্টির দোকান থেকে দাঁড়ালাম, সেখানে আবার দামও খুব কম, 5 টাকা 6 টাকা মিষ্টি। আর দিয়ে এখানে মিষ্টির টেস্টও খুব ভালো। যাই হোক, মিষ্টির দোকানে বললো যে আপনারা যখন এই শিলিগুড়ি যাবেন তো এইদিকে বাঁ দিকে রাস্তা ধরে চলে যান, এটা ধরে ফুটিসাঁকো হয়ে কিন্নাহার বলে একটা জায়গা আছে, সেখান থেকে ফুটিসাঁকো ডান দিকে নিলেই ওখান থেকে ফারাক্কা একটুখানি। বললে এটাই সুবিধা হবে, রাস্তায় জ্যাম নেই, কিছু নেই, ভালো রাস্তা। দিয়ে আমরা চলে এলাম। তাই যারা আপনারা লং ড্রাইভে যাবেন অবশ্যই এটা মানে চেষ্টা করবেন, গুগল ম্যাপ তো দেখবেনই, তার সঙ্গে সঙ্গে লোকাল লোকের থেকে কিছু জানার, ইনফরমেশন নেওয়ার, তাহলে অনেক সুবিধা হয়। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে প্রথম দিনকে গাড়ি চালিয়ে আবার সেই দিন রাত্রিবেলা গাড়ি চালানো, তারপর আবার পরের দিন গাড়ি জার্নি, সব কিছু আমরা কিভাবে করি। তবে আমাদের মনে হয় এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় নতুন নতুন জেলা, নতুন নতুন মানুষ, নতুন জায়গা দেখতে দেখতে গল্প করতে করতে সময়টা এত সুন্দরভাবে কেটে যায় যে সেরকম কোনো কষ্টই হয় না। আমরা এখন ধুলিয়ান হয়ে ফারাক্কার দিকে যাচ্ছি। সামনেই রয়েছে ফারাক্কা ব্রিজ। আর প্রত্যেকবারের মতো এবারেও আমি আর মা চাইছিলাম যে আমরা যখন এই রাস্তা দিয়ে যাব তখন যেন একটা ট্রেন এখান থেকে পাস হয়। কিন্তু অনেকটা চলে আসার পরেও যখন দেখলাম কোনো ট্রেন পাস হচ্ছে না, একটু মন খারাপ তো লাগছিলই। কিন্তু শেষ মুহূর্তে আমাদের মন খারাপ করতে হয়নি, একটা ট্রেন এখান থেকে পাস হয়েছে। যতবার এখান দিয়ে গেছি ততবারই চেয়েছি এখান দিয়ে যেন অন্তত একটা ট্রেন পাস হয়। আর প্রত্যেকবার কিন্তু এটা আমাদের সাথে হয়। ভীষণ মজা লাগে আর খুব ভালোও লাগে এটা দেখতে। সকালে যখন বেরিয়েছি তখন খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, আর দুপুরে খাবারটাও নিয়েই বেরিয়েছিলাম। এবার কুট্টিকে তো অনেকক্ষণ খাওয়ানো হয়নি, তাই কুট্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। সন্ধে হয়ে আসছে, কিন্তু আমাদের পথ এখনো অনেকটা বাকি রয়েছে। চলুন যাওয়া যাক, তবে আস্তে আস্তে। যে সময় আমরা ঘুরতে যাচ্ছিলাম তার কিছুদিন পরেই ছিল ভোট, তার জন্যই রাস্তায় চেকিং চলছে। বেশ অনেকবার দাঁড়াতে হয়েছে আমাদের এটার জন্য। প্রত্যেকটা জেলা পেরোনোর সময় একটা দুটো করে আমাদের চেকিং চলছে। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, এবার আমাদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। প্রথমে আমরা এই পাঞ্জাবি হোটেলে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্যই, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম গ্যাসের সমস্যার জন্য অনেকগুলো আইটেম মতো রান্না হচ্ছে না, শুধুমাত্র লিমিটেড কিছু জিনিস রয়েছে, তার মধ্যে থেকে খাবার পছন্দ করতে হবে। কিন্তু সুমন ভাই বা আমার কারোরই সেটা পছন্দ না হওয়ায় আমরা ঠিক করলাম পরে অন্য কোনো হোটেলে আমরা খাওয়া দাওয়া করব। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই রাস্তার অপোজিটে একটা হোটেল পাই, সেখানেই খাওয়া দাওয়া করি। কিন্তু মা আর বাপি এবারে রাত্রিবেলা বাইরে খাওয়া দাওয়া করেনি, নিজেরা মুড়ি টুড়ি নিয়ে গিয়েছিলাম, সেটাই সেই রাত্রিবেলা খেয়ে নিয়েছে। চলুন এবার যাওয়া যাক। রাত্রিবেলা বা দিনের বেলা যখনই খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়াই তখন কিন্তু বেশ অনেকটা করে সময় আমাদের চলে যায়। এখানটা যতটা সম্ভব ছিল জলপাইগুড়ি। চেকিংয়ের জন্য বড় লম্বা লাইন পড়েছে, গাড়িও আটকে রেখেছে এখন। গাড়ি বলতে শুধু লরিগুলোকে। প্রথমে তো দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ঠিক করলাম যে আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে যদি আমরা পিছনে দাঁড়িয়ে থাকি, তাই যেমন করেই হোক সামনের দিকে একটু এগিয়ে যাই, তারপর দেখা যাবে কি হচ্ছে। পাশ কাটিয়ে কাটিয়ে কিছুটা এগিয়ে আসার পরে দেখলাম আরও একটা লম্বা লাইন রয়েছে। যাই হোক, কী করবো বুঝতে না পেরে কিছুক্ষণ তো দাঁড়িয়েছিলাম, কিন্তু ঠিক করলাম না, এখানেও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই পাশ দিয়ে এখান দিয়েও আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সামনে গিয়ে দেখলাম রাস্তা ফাঁকাই রয়েছে, প্রাইভেট কারের জন্য এখানে ছাড় দেওয়াই আছে। এই কিছুটা আগেই আমাদের আরও একবার চেকিং হয়ে গিয়েছে ততক্ষণে। চলুন যাওয়া যাক এবার, অনেকটা দেরি হয়ে গিয়েছে এর জন্য। এখন রাত 1:05, মাঝরাত, ভোর হতে এখন অনেক দেরি। আমরা লং ড্রাইভে চলেছি, ফুল নাইট লং ড্রাইভ, ফুল নাইট না, ফুল ডে নাইট। সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে, দিয়ে
সন্ধ্যে 8টা, আবার পরের দিনকে সকাল 8টা হয়ে যাবে। আমরা ফুল নাইট লং ড্রাইভে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি ড্রাইভার সুমন আর আমার পাশে পৃথা ও পাইলট। আমরা দুজন মিলে জেগে আছি, অল্টারনেট করে গাড়ি চালাচ্ছি। যখন আমার ঘুম পাচ্ছে পৃথা একটু চালাচ্ছে, করে যাচ্ছি। বেশ একটা দারুণ অভিজ্ঞতা, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অরুণাচল, আমরা সোজা বাড়ি থেকে একদম কোথাও মাঝখানে কোনো স্টপ নেই, সোজা একদম অরুণাচল ইটানগর, অরুণাচলের রাজধানী ইটানগর যাব। কাল দেখি সকালবেলা সূর্য, এদিকে তো পূর্ব দিক, এদিকে সূর্য একটু তাড়াতাড়ি ওঠে, দেখা যাক কখন সূর্য ওঠে। আমরা এখন রাত কটা 2:18। আমরা জলদাপাড়া অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছি। বুঝতে পারিনি, তবে দু একটা হোমস্টে বা তারপর মানে হোমস্টেতে লেখা দেখলাম যে যাচ্ছি রাত 2টোর সময় পাশ দিয়ে। ফেরার সময় দেখি যদি সকাল সকাল মানে বেলায় ফিরতে পারি দিনের বেলা, তাহলে একবার ঢোকার চেষ্টা করব। আমরা এখন সোজা চলেছি গৌহাটি হয়ে ইটানগর। আমরা আছি এখন পশ্চিমবঙ্গের শেষ জেলা আলিপুরদুয়ার, আর এখান থেকে জানলাম যে 60 কিলোমিটার দূর গেলেই আমাদের আসাম পড়ে যাবে, তারপর অরুণাচল প্রদেশ পড়বে। দিয়ে এখানে আমরা একটা দোকান থেকে দাঁড়িয়েছি, এখন বাজে 3টে। চা, দার্জিলিং চা নিলাম, বললো দার্জিলিং চা দেবো এখানকার বিখ্যাত। আর তারা কফি নিয়েছে। এই দোকানটা, এই যে দোকানটা পুরো শপিং মলের মতো, কি না পাওয়া যায় না এখানে। সব ডাল থেকে শুরু করে তেল, ডাল, গ্রসারি থেকে কেক, বেকারির সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে। এইমাত্র তোরসা নদীর ব্রিজ টপকালাম। ছোটবেলায় বই পড়েছিলাম তিস্তা, তোরসা, এগুলো সব উত্তরবঙ্গের নদী। সেই নদী দিয়ে আমরা যে যাচ্ছি, নদীর উপর ব্রিজ দিয়ে। ভাবা যায় না, ভাবিনি সেগুলো বইতে পড়ছে, সেইখান থেকে যেতে পারবো এরকম করে গাড়ি নিয়ে। আমরা অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরোতে চলেছি, সেই সকাল 8টায় রওনা দিয়ে। এখন কটা বাজে? রাত না, ভোর হয়ে গেছে। 4:30। অবশেষে আমরা পশ্চিমবঙ্গ থেকে, এই যে আসাম সামনে দেখো, আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা আসামে ঢুকে পড়লাম। আর এক ধাক্কায় পেট্রোলের দাম প্রায়, এখানে তো 92 টাকার মতো লিটার। 92 মানে প্রায় 8 আর 5 13 টাকা। এক ধাক্কায় 13 টাকা লিটারের তেলের দাম কমে গেল। যাই হোক, খুব ভালো লাগছে। এবার এখানে আসামে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। হ্যাঁ, আসামে পেট্রোলের দাম 92 না 98, মানে 7 টাকা কম। অরুণাচল প্রদেশে সম্ভবত 92। যাই হোক, আমরা আসামে ঢুকে পড়েছি। বহু প্রতীক্ষার পর আমরা সেই সকাল 8টায় বেরিয়ে এখন ভোর 4টে বাজে, 4:30 বাজে আমরা অবশেষে আসামে ঢুকে পড়েছি। আর খানিকটা গেলেই অরুণাচল প্রদেশে ঢুকে পড়বো। আমরা আসামে চলে এসেছি। আমাদের এখনো ভালুকপং, অরুণাচলের ভালুকপং যেতে 380 কিলোমিটার মতন এখনো রাস্তা দেখাচ্ছে। আশা করছি দুপুরের আশেপাশে পৌঁছে যাবো, দেখা যাক কতক্ষণ লাগে। আসামে এটা আমাদের প্রথম সূর্যোদয়। কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আর 2-1 ঘন্টার মধ্যেই আমরা 24 ঘন্টা কমপ্লিট করে ফেলবো এই গাড়ির মধ্যে। যদিও ভালুকপং পৌঁছতে আমাদের কতটা সময় লাগবে সেটা কিন্তু এখনো আমরা জানি না। সারা রাত গাড়ি চালানোর পরে সকাল সকাল গাড়িতে বসে বসে সূর্যোদয় দেখাটা কি যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। আর তার সাথে তো 1 কাপ চা রয়েছে। কুটি আমাদের অনেক জার্নি করেছে, তাই একটু কুটির পরিচর্যাই চলছে। কুটিকে রেস্ট দেওয়ার সাথে সাথে আমরাও কিছুটা ফ্রেশ হয়ে নেব, তারপর
আবার বেরিয়ে পড়েছি। অবশেষে আমরা আসামের প্রথম পাহাড় দেখতে পেলাম। কাল সারা রাত পাহাড়ের আশেপাশে দেখা যেত হয়তো, কিন্তু রাত্রে ছিল বলে দেখতে পাইনি। সকালবেলা এখন আমরা আসামের প্রথম পাহাড় দেখতে পেলাম। প্রথম পাহাড় দেখার মজাটা সবসময় স্পেশাল, খুব ভালো লাগে প্রথম পাহাড় দেখলে। আমরা এখন NH-27 থেকে NH-15 নামলাম। এই মোড়টার নাম কি ছিল না? কি নাম, একটা অসমীয়া নাম ভুলে গেলাম নামটা। যাই হোক, এই সামনের মোড় থেকে এখান থেকে এখনো কত কিলোমিটার দেখাচ্ছে? 58 কিলোমিটার সোজা যেতে বলছে। তারপর যাই কখন যেতে ভালুকপংয়ে কখন পৌঁছে দেখি। আশা করছি টাইম তো দেখাচ্ছে 3টে সাড়ে 3টে বাজে, 4টে হয়তো খুব বেশি বাজে, 4টে সাড়ে 4টে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা দুপুরের খাবারটা পেয়েছি। এখানে খাবার পাওয়াটা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে গিয়েছিল আমাদের কাছে। গ্যাসের এত সমস্যা, তার মধ্যে থেকে কিছু একটা খাবার পছন্দ করে সেখানে বলা, বা ওদের কাছেও লিমিটেড স্টক থাকায় আমাদের খাওয়া দাওয়াতে একটু সমস্যা এখানে হয়েছিল, যেটা এর আগে কখনো আমাদের ফেস করতে হয়নি। আর সকালবেলার দিকে আমরা মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ এইসব দিয়ে খেয়েছি। গ্যাসের জন্য যে কী সমস্যা চলছিল আমরা সেই সময় বেড়াতে গিয়ে কিন্তু বেশ হাড়ে হাড়ে টের পেয়েছি। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে সেটা আরও বেশি করে বুঝতে পারছিলাম। আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিয়ে বালিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখান থেকে ভালুকপং আরো 8 ঘন্টা মতো লাগে। লোকাল লোককে দেখে যাচ্ছি, মাঝে মাঝে গুগল ম্যাপ শর্টকাট রাস্তাটা দেখায়, কিন্তু সেই রাস্তাটা হয়তো ভালো হয় না, এরকম হয়, সেরকমই দেখলাম। লোকাল লোককে জিজ্ঞাসা করে যে গুগল ম্যাপ যে রাস্তাটা দেখাচ্ছে সেইটা রাস্তাটা ভালো নয়, আর তারাই আমাদের সাজেস্ট করলো যে এই রাস্তা দিয়ে যান, ভালো রাস্তা হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা সেই মতো যাচ্ছি ভালুকপং। এই হলো আসামের চা বাগান। এখানে পাতাগুলো একটু বড় বড় যায় দার্জিলিং চা বাগানের থেকে। এই যে দেখছেন চা বাগান, এই শুরু হলো চা বাগান। এখন থেকে আমরা মোটামুটি 80-90 কিলোমিটার পর্যন্ত শুধু চা বাগানই দেখেছি দুপাশে। সত্যি বলছি, 80 থেকে 90 কিলোমিটারই আমরা শুধুমাত্র চা বাগানই দেখেছি। বিশ্বাস করবেন না এটা, তবে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে, প্রকৃতির আবহাওয়াটাও কিন্তু ওখানে বেশ সুন্দর ছিল, বেশ মনোরম। আসামে এসে কিন্তু বিহু নাচটাও আমরা দেখে নিয়েছি। নাচবে? নাচ জানি না এটাকে বিহু নাচই বলে কিনা, তবে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। এখনো কিন্তু রাস্তার দুই পাশে চা বাগান রয়েছে, তবে বেশ কিছু নামকরা চা বাগানও ওখানে আমরা দেখতে পেয়েছিলাম। সামনের রাস্তাটা কিন্তু এখনো সোজা 2 কিলোমিটার দেখা যাচ্ছে, আর পিছনেও ঠিক ততটাই দেখা যাচ্ছিল। চারপাশটা কিন্তু খুব সুন্দর ছিল। ফাইনালি আমরা আসাম পেরিয়ে অরুণাচল প্রদেশ প্রবেশ করলাম। 3
দীর্ঘ কত ঘন্টা হবে, আর সেই কাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা, তারপর 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, এখন কটা বাজে 5:30, 10 ঘন্টা, প্রায় 10 আর 34 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা অরুণাচল প্রদেশ এসে পৌঁছলাম। দারুণ লাগলো ড্রাইভিং এক্সপিরিয়েন্স। অবশেষে আমরা 1280 কিলোমিটার গাড়ি চালিয়ে 34 ঘন্টা পর অরুণাচল প্রদেশ এসে পৌঁছলাম। চলুন, চলে এসেছি ভালুকপংয়ে। এই হোটেলটাই ছিল আজকের মতো আমাদের গন্তব্যস্থল। আজকের মতো টাটা, দেখা হবে আবার কালকের ভিডিওতে।